আচ্ছা, আমরা যে প্রযুক্তি ব্যবহার করি সেটা নিয়ন্ত্রণ কি আসলেই আমাদের হাতে আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। কিভাবে আধুনিক প্রযুক্তি এক ধরনের নিয়ন্ত্রণের ব্যবস্থা হয়ে উঠছে, আর এর বিপরীতে একটা নতুন ডিজিটাল ভবিষ্যতের জন্য লড়াইটাই বা কেমন হচ্ছে। 13 ট্রিলিয়ন ডলার ভাবা যায়? কিন্তু এই বিশাল অঙ্কটা আসলে কিসের? এই টাকাটা হলো মাত্র 8টা বড় বড় টেক কর্পোরেশনের মোট বাজার মূল্য। এখান থেকে কিন্তু ওদের ক্ষমতার বিশালতাটা আন্দাজ করা যায়, তাই না? এরাই তো আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটা নিয়ন্ত্রণ করছে। খুব সাধারণ কিন্তু দারুণ একটা কথা, তাই না? ফোনটা আমাকে যতটা দেখছে, আমি ফোনটাকে ততটা দেখছি না। এই একটা বাক্যেই যেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। নজরদারির মতো একটা জটিল বিষয়কে একদম ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসে। তো চলুন পুরো বিষয়টাকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে দেখব সমস্যাটা ঠিক কতটা গভীর, আর তারপর এর সম্ভাব্য সমাধানগুলো কি হতে পারে। তো প্রথম প্রশ্নটাই আসে, এই যে নজরদারির কথা হচ্ছে, এটা আসলে কতটা বড়? সূত্র বলছে গুগল বা মেটার মতো টেক জায়েন্টরা যা চালাচ্ছে তা ইতিহাসের সবচেয়ে বড় বেসামরিক নজরদারি ব্যবস্থা। আচ্ছা, এই কোম্পানিগুলো আমাদের সম্পর্কে কি কি জানে? তারা জানে আমরা কোথায় যাই, কার সাথে থাকি, এমনকি ডিভাইসে আমরা কিভাবে টাচ করি তার উপর ভিত্তি করে আমাদের রাগ, দুঃখ বা মানসিক অবস্থাও বিশ্লেষণ করতে পারে। ব্যাপারটা আসলেই কিন্তু বেশ চিন্তার। আর এই নজরদারি যে কতটা ব্যাপক তা শুনলে অবাক হতে হয়। সূত্রানুযায়ী ৯৯% অ্যান্ড্রয়েড অ্যাপেই নাকি গুগলের ট্র্যাকার আছে, আর ৪৭% আছে মেটার ট্র্যাকার। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার নাও করি, তারইও আমাদের ডেটা কিন্তু ওদের কাছে ঠিকই পৌঁছে যাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এত ডেটা সংগ্রহ করে ওরা করেটা কি? আসল উদ্দেশ্য হলো আমাদের প্রভাবিত করার জন্য একটা বিস্তারিত সাইকোলজিক্যাল প্রোফাইল তৈরি করা। সূত্র বলছে এই পুরো প্রক্রিয়াটা চলে 4টে ধাপে। প্রথমে প্রচুর পরিমাণে ডেটা সংগ্রহ করা হয়। এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে সেটাকে বিশ্লেষণ করে আমাদের একটা ডিজিটাল প্রোফাইল বানানো হয়। আর শেষে সেই প্রোফাইল ব্যবহার করে আমাদের আচরণকে টার্গেট করে প্রভাবিত করা হয়। এই যে আচরণগত প্রোফাইলিংয়ের কথা বলা হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এটা শুধু আমাদের লাইক বা কমেন্ট দেখে না, বরং আমরা স্ক্রিনে কিভাবে আঙুল বোলাই বা আমাদের আঙুলের কাঁপুনি পর্যন্ত বিশ্লেষণ করে আমাদের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করে। সূত্র থেকে পাওয়া একটা ঘটনা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একজন ব্যবহারকারী বলছেন, যখনই তার স্বামীর সাথে ঝগড়া হয়, অ্যালগোরিদম সামহাও সেটা বুঝে যায়, আর সাথে সাথেই ইনস্টাগ্রাম আর ফেসবুকে এমন সব কন্টেন্ট আসতে থাকে যেগুলো তাদের সম্পর্ককে আরও খারাপের দিকে ঠেলে দেয়। ভাবা যায়? আর এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাই অ্যালগোরিদমের ডিজাইন। কিন্তু প্রশ্নটা হলো, এই পুরো সিস্টেমটা চলছে কিভাবে? সূত্র বলছে এর পেছনে একটা অদৃশ্য ক্ষমতার কাঠামো আছে, একটা পাওয়ার স্ট্রাকচার যা সব কিছুকে পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, এত ক্ষমতা থাকার পরেও এই কোম্পানিগুলোকে কেন ঠিকমতো নিয়ন্ত্রণ করা হয় না? কেন এরা প্রায় আইনের ঊর্ধ্বে? দেখুন, এই বিষয়ে সূত্রটি একটা বেশ বিতর্কিত তত্ত্ব সামনে এনেছে। তাদের দাবি, বিগ টেকের পেছনে যে বড় বড় বিনিয়োগকারী সংস্থাগুলো আছে, যেমন ব্ল্যাক রক বা ভ্যানগার্ড, তাদের সাথে নাকি রাজনৈতিক দলগুলোর একটা গভীর যোগাযোগ রয়েছে। এর ফলে একটা চক্র তৈরি হয়েছে, যেখানে টেক কোম্পানিগুলো সরকারকে প্রভাবিত করে আর সরকার তাদের রক্ষা করে। আমরা কিন্তু এখানে শুধুমাত্র সূত্রের দাবিটাই তুলে ধরছি। আর এই যে একটা জোট বা চক্রের কথা বলা হলো, এর চূড়ান্ত ফল কি? সূত্র একই বলছে, ডিজিটাল দাসত্ব। এমন একটা সিস্টেম যেখানে ব্যবহারকারীরা নজরদারি আর নিয়ন্ত্রণের একটা অদৃশ্য জালে ফেসে গেছে। তবে শুধু সমস্যা নিয়েই তো কথা বললে চলবে না, এর থেকে বেরোনোর পথও কিন্তু খোঁজা হচ্ছে। আর এখানেই আসছে ডিজিটাল সার্বভৌমত্ব বা ডিজিটাল সভারেনিটির ধারণাটা। সোজ কথায়, ডিজিটাল সার্বভৌমত্ব মানে কি? মানে হল নিজেদের ডেটা আর প্রযুক্তির উপর নিজেদের নিয়ন্ত্রণ থাকবে। ব্যাপারটা অনেকটা একটা দেশের নিজের সীমানা রক্ষা করার মতো। ঠিক সেভাবেই ডিজিটাল দুনিয়াতেও নিজেদের স্বাধীনতা রক্ষা করা। তাহলে আমাদের সামনে দুটো রাস্তা খোলা। একদিকে আছে বিগ টেকের সিস্টেম, যেটা চলে মুনাফার লোভে, আর যেখানে সব নিয়ন্ত্রণ কিছু কোম্পানির হাতে।
আর অন্যদিকে আছে একটা বিকল্প ব্যবস্থা, যেখানে আসল গুরুত্ব দেয়া হয় ব্যবহারকারীর স্বাধীনতা আর ডেটার সুরক্ষাকে। আর এই বিকল্প ব্যবস্থাটা কিন্তু শুধু কথার কথা নয়, সূত্র জানাচ্ছে এরই মধ্যে কিছু বাস্তব সমাধান তৈরিও হচ্ছে। এখানে কয়েকটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। যেমন ধরুন, বাচ্চাদের ইউটিউব আসক্তি আর ক্ষতিকর কন্টেন্ট থেকে বাঁচাতে বানানো হয়েছে কাফ কিডস। আবার বিগ টেকের বিজ্ঞাপনের একচেটিয়া বাজার ভাঙতে আছে ক্যাফ অ্যাডস। এমনকি সেন্সরশিপ এড়ানোর জন্য হিকমার মতো প্ল্যাটফর্মও আছে। প্রত্যেকটাই কিন্তু এক একটা নির্দিষ্ট সমস্যার সমাধান। তো এই সব বিকল্প প্রযুক্তির মূল ভিত্তি হল 3টি জিনিস। 1. প্রাইভেসি বা গোপনীয়তা, যাতে কেউ ট্র্যাক করতে না পারে। 2. সেফটি বা নিরাপত্তা, যা ক্ষতিকর জিনিস থেকে বাঁচায়। আর 3. ফ্রিডম বা স্বাধীনতা, যেখানে সেন্সরশিপের ভয় ছাড়া কথা বলা যায়। তাহলে পুরো আলোচনার শেষে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে এসে দাঁড়িয়েছি। এটা কিন্তু শুধু একটা টেকনোলজির সমস্যা নয়, এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা মৌলিক প্রশ্ন। শেষ করার আগে সূত্র থেকে নেয়া এই কথাটা একবার ভাবুন। আমার ভবিষ্যৎ প্রজন্ম আরও বড় ডিজিটাল দাস হয়ে যাবে যদি আমরা এখন রুখে না দাঁড়াই। কথাটা কিন্তু বেশ ভাবায়, তাই না? তাহলে শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য। আমরা কি ডিজিটাল দাস হয়ে থাকব, নাকি ডিজিটাল সার্বভৌমত্বের পথে হাঁটব? এই সিদ্ধান্তটাই কিন্তু ঠিক করে দেবে আমাদের ডিজিটাল ভবিষ্যৎ কেমন হবে।